হ্যালো এভরিওয়ান, নতুন এই ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আপনি নিশ্চয়ই পাইথনের লিস্ট ইউজ করেছেন এবং আমরা অনেকেই মনে করি যে লিস্ট মূলত একটা লিঙ্ক লিস্ট, কিন্তু এই ধারণাটা সম্পূর্ণ ভুল। এবং আমাদের এই ধারণাটার পেছনে বেশ কিন্তু একটা যুক্তিযুক্ত কারণও আছে। কারণ হচ্ছে যে আমরা লিস্টকে সহজে চাইলে লিঙ্ক লিস্টের মতো করে বাড়াইতে পারি, কমাইতে পারি, এরকম বেশ কিছু সুবিধা আমাদেরকে পাইথনের লিস্ট দেয়। কিন্তু পাইথনের লিস্ট মূলত হচ্ছে একটা ডাইনামিক অ্যারে, এবং এটার ব্যাপারে আমাদের মনে বেশ কিছু ভুল ধারণা রয়েছে। যেই ভুল ধারণাগুলোর সমাধান করব আমরা আজকের এই ভিডিওটিতে, এবং একই সাথে আমরা নিজেরা একটা লিস্ট সম্পূর্ণ স্ক্র্যাচ থেকে তৈরি করব, যে পাইথন মূলত লিস্টটা কিভাবে তৈরি করেছে, এবং আমরা এই লিস্টটা যখন আমরা প্রোডাকশনে ইউজ করব বা আমরা ব্যাকএন্ড ডেভেলপমেন্টের সময় ইউজ করব, তখন কিভাবে ঠিক কোন পরিস্থিতিতে আমাদের লিস্টটা ইউজ করা উচিত এবং কিভাবে লিস্টে ডাটাগুলোকে অ্যাপেন্ড করা উচিত, সেই ব্যাপার নিয়ে কথা হবে এই ভিডিওতে। তো শুরুতেই যদি আমরা লিস্টের ব্যাপারে কিছু বেসিক কথা বলে নেই, সেটা হচ্ছে লিস্ট মূলত হচ্ছে একটা ডাইনামিক অ্যারে। ঠিক যেরকমটা আমরা C++-এর ডাইনামিক অ্যারে সম্পর্কে জানি, ঠিক অনেকটাই সেরকম হচ্ছে ডাইনামিক অ্যারে। এবং শুধু C++ বা সির ডাইনামিক অ্যারের মতোই নয়, পাইথন মূলত সির একটা ডাইনামিক অ্যারের উপরে জাস্ট একটা র্যাপার, অর্থাৎ ভেতরে ভেতরে সির ডাইনামিক অ্যারে রয়েছে এবং উপরে র্যাপার দিয়ে এটা পাইথনের লিস্ট হয়ে গেছে। আমরা নিজেরাও সেরকমভাবেই কিন্তু এটাকে তৈরি করব। সেকেন্ড যে জিনিসটা আমরা জানি সেটা হচ্ছে যে আমরা জানি যে কোনো একটা লিস্টের অ্যাপেন্ড অপারেশনের টাইম কমপ্লেক্সিটি হচ্ছে বিগ অফ 1, অর্থাৎ এটা কনস্ট্যান্ট টাইমের মধ্যে কোনো একটা লিস্টে অ্যাপেন্ড করে ফেলতে পারে। বাট এই ঘটনাটা সবসময় সত্যি না। অ্যাপেন্ডের ক্ষেত্রে আমরা কখনো কখনো কিছু প্রবলেম ফেস করি, যে প্রবলেমগুলোকে ব্যাকএন্ডে বলা হয় হচ্ছে জিটার, অথবা বলা হয় হচ্ছে ল্যাটেন্সি স্পাইক, অথবা আপনি এটাকে বলতে পারেন অ্যামortized কস্ট। এরকম কিছু কথা আপনি হয়তো বা কখনো শুনে থাকবেন, যে এই ধরনের প্রবলেম আমরা লিস্টের অ্যাপেন্ডের ক্ষেত্রে দেখতে পাই। তো এই ধরনের প্রবলেম কেন ঘটে সেটা বোঝার জন্য আমরা শুরুতে একটা লিস্ট নিজেরা তৈরি করব, এবং তারপরে আমরা বোঝার চেষ্টা করব যে প্রবলেমের আসল কারণটা কী, এবং তারপরে আমরা দেখব যে এই প্রবলেমটা যদি আমরা সলিউশন করতে চাই তাহলে কিভাবে আমাদের লিস্টটা ইউজ করা উচিত। তো চলুন শুরু করা যাক। তার জন্য আমরা নিজেরা একটা লিস্ট তৈরি করি। তো লিস্ট তৈরি করার জন্য আমরা প্রথমে একটা ক্লাস ডিফাইন করে নেই, যে ক্লাসের নাম আমরা দিব হচ্ছে ডাইনামিক লিস্ট। তো ডাইনামিক লিস্ট নামে আমাদের যে ক্লাসটা আছে, সেই ক্লাসের মধ্যে আমরা একটা অরিজিনাল লিস্টের কথা যদি চিন্তা করি, তাহলে একটা অরিজিনাল লিস্টের মধ্যে কী কী জিনিস থাকে। একটা অরিজিনাল লিস্টের মধ্যে অবশ্যই আমাদের একটা লিস্টের সাইজ থাকবে, যে আমাদের জানতে হবে যে লিস্টে যখন আমরা কোনো একটা পাইথনের লিস্টকে ডিফাইন করি, যেমন মনে করুন আমি এখানে একটা মাই লিস্ট নামে একটা লিস্টকে ডিফাইন করলাম, তাহলে আমি এই লিস্টের মধ্যে কী কী অপারেশন করতে পারি। আমি কোনো একটা ভ্যালুকে অ্যাক্সেস করতে গেলে এরকমভাবে অ্যাক্সেস করি যে মাই লিস্ট অফ 0, তাহলে আমাকে 0 ইন্ডেক্সের ভ্যালু দেয়। বা আমরা এটা লেনকে দেখতে পারি, লেনকে দেখার জন্য আমরা এখানে লিখি লেন মাই লিস্ট। এবং এরকম আরও অসংখ্য অপারেশন রয়েছে। আমরা সবগুলো অপারেশন হয়তো বা ইমপ্লিমেন্ট করবো না আজকে, বাট আমাদের যতটুকু জানার জন্য প্রয়োজন ততটুকু আমরা আজকে ইমপ্লিমেন্ট করে ফেলবো। তো আমাদের যে মাই লিস্টটা আছে, সেই মাই লিস্ট বা একটা পাইথনের লিস্ট যে একটা ডাইনামিক অ্যারে, সেই ডাইনামিক অ্যারের ব্যাপারে আমাদের শুরুতে কিছু জিনিস জানা দরকার। তো ডাইনামিক অ্যারে, আপনি যদি সির ডাইনামিক অ্যারে সম্পর্কে জেনে থাকেন তাহলে আপনার এটা বুঝতে সুবিধা হবে। যদি না জেনে থাকেন তাহলে কোনো অসুবিধা নেই, আমি এখনই এটা বোঝাই দিচ্ছি। তো ডাইনামিক অ্যারে যেটা করে সেটা হচ্ছে, ডাইনামিক অ্যারে অনেকটা আপনি চিন্তা করতে পারেন এরকম, যে শুরুতে ডাইনামিক অ্যারে একটা নির্দিষ্ট পরিমাণ জায়গা নিয়ে নেয়। যেমন মনে করুন যখন আমি একটা অ্যারেতে একটা এলিমেন্ট রাখবো, ডাইনামিক অ্যারে হয়তোবা সেখানে 4 বাইটের জায়গা সে সেখানে রেখে দিবে। তো তারপরে আমি যখন সেকেন্ড এলিমেন্টটাকে ডাইনামিক অ্যারের মধ্যে দিব, ডাইনামিক অ্যারের যে ক্যাপাসিটি, টোটাল ক্যাপাসিটি সে শুরুতে যেহেতু 4 রেখে দিছে, তার ক্যাপাসিটি চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই, কারণ হচ্ছে তার কাছে অলরেডি 2টা এলিমেন্ট রাখার মতো জায়গা তার কাছে আছে। তারপরে সেকেন্ডে যখন সে থার্ড আরেকটা এলিমেন্টকে রাখবে, তখন থার্ড এলিমেন্টের সময়ও তার কাছে কিন্তু 3টা জায়গা আছে। সেই 3টা জায়গার কারণে সে তখনও কিন্তু তার ক্যাপাসিটি যথেষ্ট। বাট যখনই চতুর্থ এলিমেন্টকে সে রাখতে যাবে, তখন ডাইনামিক অ্যারে যে কাজটা করে সেটা হচ্ছে, তখন সে দেখে যেহেতু তার ক্যাপাসিটিটা বর্তমানে ফুল হয়ে গেছে, অর্থাৎ তার ক্যাপাসিটি 4 ছিল এবং 4টা এলিমেন্ট অলরেডি অ্যারেতে চলে আসে, তখন সে কী করে, তার যে
এক্সিস্টিং ক্যাপাসিটি ছিল সেটাকে সে ডাবল করে দেয়, অর্থাৎ 4 থাকলে সেটাকে 8 করে দেয়। একইভাবে 8-এর পরে আরও 8টা এলিমেন্ট সে যখন নিবে, নেওয়ার পরে আবার ক্যাপাসিটি যখন ফুল হয়ে যাবে তখন সে সেটাকে 8 থেকে 16 করে দেবে, 16 থেকে 32, এইভাবে ডাইনামিক অ্যারে কাজ করে। তো ডাইনামিক অ্যারের এই যে বৈশিষ্ট্যটা, এই বৈশিষ্ট্যটাই মূলত এই যে পাইথনের লিস্টটা আছে সেই লিস্টের মধ্যেও ইমপ্লিমেন্ট করা রয়েছে। তো সেই জিনিসটার প্রথমে আমরা একটু প্রুফ দেখবো, আমরা ইমপ্লিমেন্টেশন একটু পরেই যাই, আমরা শুরুতে একটু প্রুফ দেখে নিই যে আমি যে কথাটা বললাম এই কথাটা সত্যি কিনা। এবং এই যে জিনিসটা আমি বললাম এই জিনিসটাকে আপনি অনেকটা এরকমও চিন্তা করতে পারেন যে মনে করুন আপনি একটা বাসে আছেন, যেই বাসের মধ্যে হয়তো বা 5টা সিট আছে বা 6টা সিট আছে এবং বাসে 6জন যাত্রী অলরেডি উঠে গেছে, এবং 6জন যাত্রী ওঠার পরে যদি নতুন আরেকজন যাত্রীকে নিতে হয় তাহলে উপায়টা কি? তাহলে উপায়টা হচ্ছে যে সেই বাসে তো আর নতুন কোনো যাত্রীকে নিয়ে সিটে বসানো পসিবল না, তাকে বসানোর জন্য অবশ্যই কী করতে হবে, অন্য নতুন আরেকটা বাস নিতে হবে, যেই বাসের মধ্যে সিট সংখ্যা আরও বেশি, মনে করেন সিট সংখ্যা 8টা রয়েছে, সেখানে এক্সিস্টিং যে 6জন যাত্রী আছে তাদেরকে নতুন বাসে শিফট করতে হবে, তারপরে সেই বাসের মধ্যে নতুন যে যাত্রীটা আসছে তাকে বসানো যাবে। তো অনেকটা ডাইনামিক অ্যারে এই প্রসেসেই কাজ করে। তো এই যে আমি যে কথাটা বললাম এই কথার আমরা একটা প্রুফ প্রথমে দেখে নিই। তো প্রুফ দেখার জন্য আমরা প্রথমে একটা লিস্ট ডিফাইন করি, যে লিস্টের নাম আমরা দিলাম হচ্ছে মাই লিস্ট, এবং মাই লিস্টের যে সাইজটা আছে সেই সাইজটা আমরা পরিমাপ করার জন্য আমরা আমাদের গত ভিডিওতে আমরা যেই সিস মডিউল নামে যে মডিউলটা ইউজ করছিলাম সেম মডিউলই আমরা এখানে ইউজ করব, এবং এই সিস মডিউলের মাধ্যমে আমরা এখানে দেখব যে আমরা এখানে প্রিন্ট করলাম, প্রিন্টের মধ্যে আমরা লিখতে পারি যে লেন, আমাদের যে লিস্টের লেনটা আছে সেই লেনটা আমরা প্রথমে দেখব মাই লিস্ট, এবং একই সাথে এটার যে ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটিটা আমরা এখানে দেখে ফেলবো। ক্যাপাসিটি দেখার জন্য আমরা লিখব সিস ডট গেট সাইজ ইনফো, গেট সাইজ অফ কি আমাদের যে লিস্টটা আছে সেই লিস্টটা। এখন এটাকে জাস্ট আমরা একবার প্রিন্ট করে দেখি, প্রিন্ট করলে আমরা দেখতে পাচ্ছি যে একটা শুধুমাত্র এমটি লিস্ট যার লেন্থ হচ্ছে 0, আমরা এখানে লিখেও দিতে পারি যে এটার হচ্ছে লেন্থ, যার লেন্থ হচ্ছে 0, তার ক্যাপাসিটি হচ্ছে 56। এখন আমরা যদি এটার মধ্যে কোনো একটা এলিমেন্টকে একটার পরে একটা অ্যাপেন্ড করতে থাকি তাহলে কি হয় আমরা একটু দেখার চেষ্টা করি। তার জন্য আমরা এখানে লিখলাম ফর আই ইন রেঞ্জ, আমরা রেঞ্জ দিয়ে দিলাম 20, এবং এই 20-এর মধ্যে আমরা আমাদের যে লিস্টটা আছে মাই লিস্ট সেটার মধ্যে আমরা অ্যাপেন্ড করলাম আইকে, এবং প্রত্যেকবার অ্যাপেন্ডে যেহেতু লিস্টের লেন্থটা বাড়বে আমরা প্রত্যেকটা লেন্থ বাড়ার পরপরই আমরা এটার যে সাইজটা আছে সেই সাইজটাকে দেখার চেষ্টা করবো, এবং আমরা চাইলে আইটেমটাকেও দেখতে পারি, আমরা এখানে দেখতে পারি যে আইটেম হচ্ছে আমাদের যে এটা হচ্ছে আইটেম, এবং এইটা হচ্ছে আমাদের লেন, এবং তারপরেরটা হচ্ছে আমাদের ক্যাপাসিটি। এখন আমরা আমাদের কোডটাকে একবার রান করে ফেলি। রান করলে আমরা এখানে দেখি যে যখন আমার লেন 0 ছিল তখন আমার ক্যাপাসিটি ছিল 56, তারপরে আমার আইটেম 0, এটা কিন্তু লেন 0 না, এটা হচ্ছে আইটেম 0, মানে যেহেতু আমি আইকে লুপ চালাচ্ছি তো শুরুর এলিমেন্ট আমি 0 পাবো, তো সেই 0টা যখন আমার লিস্টের মধ্যে অ্যাপেন্ড হয়েছে তখন দেখুন যে আমার ক্যাপাসিটিটা 88 হয়ে গেছে। তো 88 জাস্ট কিছুটা বেড়েছে, এটা কিন্তু ডাবল হয় নাই, কিছুটা বেড়েছে। বাট আপনি যদি আপনার তারপরে সেকেন্ড এলিমেন্টকে দেখেন, সেকেন্ড এলিমেন্টের সময় সে কিন্তু 88-এ আছে, থার্ড এলিমেন্টের সময় 88 আছে, ফোর্থ এলিমেন্টের সময়ও কিন্তু 88 আছে, অর্থাৎ তার যে সাইজটা সে সাইজটা সে প্রথম 4টা এলিমেন্টের সময় তার সাইজটা কিন্তু সে ঠিকঠাক রাখছে, বাট পরবর্তীতে যখন 5 নম্বর এলিমেন্টকে লিস্টের মধ্যে ইনসার্ট করা হয়েছে তখন ক্যাপাসিটি কিন্তু বেড়ে প্রায় ডাবল হয়ে গেছে, প্রায় ডাবল না, ডাবলের একটু কম, 120 বাইট এখানে জায়গা নিয়ে নিছে, এবং একই সাথে দেখুন 120 বাইট পর্যন্ত কিছু দূর চলার পরে সে 184 বাইট নিছে, এবং 184 বাইট কিন্তু অনেকক্ষণ চলছে, মানে এখানে 120 বাইট যেমন 4 ঘর পর্যন্ত সে এলিমেন্ট নিতে পারছিল, বাট 184 কিন্তু তার থেকে অনেক বেশি ঘর পর্যন্ত নিতে পারছে। এবং এই জিনিসটা আমি একটু আগে যে বলছিলাম 4 হবে তারপরে 8 হবে, এটার সঙ্গে পুরোপুরি মিলে না। এর কারণ হচ্ছে পাইথন স্পেস নেওয়ার ক্ষেত্রে স্পেসটা কিছুটা বেশি নিয়ে নেয় যাতে করে তাকে বারবার মেমোরি রিকোয়েস্ট না করতে হয়, এবং মেমোরি রিকোয়েস্টের জন্য আমরা যেমন সিতে ম্যালক ইউজ করি এরকম ম্যালক রিকোয়েস্ট বারবার যাতে না করতে হয় তার কারণে পাইথন এই যে স্পেসের ব্যাপারটা সেই স্পেসের ব্যাপারটা একটু অন্যরকমভাবে হ্যান্ডেল করে। বাট ভেতরের মেকানিজমটা কিন্তু সেম, যে সবসময় সে যত একটা স্পেস সে ক্যাপাসিটি রেখে দিবে, যখন সে ক্যাপাসিটিটা ফুল হয়ে যাবে তখন সে ক্যাপাসিটিটাকে ডাবল করে দেবে বা তার থেকে একটু বেশি পরিমাণ ক্যাপাসিটি নিয়ে নেবে, এইভাবে কিন্তু পাইথন মেমোরিটাকে ম্যানেজ করে।
তো এই যে জিনিসটা আমি বললাম, এই জিনিসটা বোঝাটা জরুরি সামনে আমরা যে প্রবলেমটা আলোচনা করতে যাচ্ছি সেই প্রবলেমটা বোঝার জন্য। এখন তাহলে আমরা যেহেতু প্রবলেমটাকে বুঝে গেছি, এখন আমরা যেটা করব, আমাদের যেই লিস্ট ইমপ্লিমেন্টেশনটা আছে সেই লিস্ট ইমপ্লিমেন্টেশনে আমরা চলে যাই। আমরা এখানে লিখবো যে ডাইনামিক লিস্ট নামে আমরা একটা ক্লাস ডিফাইন করলাম। ক্লাসের মধ্যে আমরা এখানে লিখলাম যে একটা আমাদের ইনিট মেথড, যে ইনিট মেথডের মধ্যে আমরা তিনটা জিনিস নেব। প্রথম জিনিস হচ্ছে যে আমাদের যে লিস্টটা আছে সেই লিস্টের সাইজ কত, সাইজটা হচ্ছে 0। এরপরে আমাদের যে ক্যাপাসিটিটা আছে, আমরা বাই ডিফল্ট আমরা একটু আগে দেখছিলাম যে বাই ডিফল্ট সে কিন্তু 56 বাইটের একটা ক্যাপাসিটি নিয়ে নেয়। তো আমরা 56 বাইট ক্যাপাসিটি নিব না, আমরা জাস্ট ধরে নিলাম যে বাই ডিফল্টের সাইজ হচ্ছে ক্যাপাসিটি হচ্ছে 1, সে একটা এলিমেন্ট রাখতে পারে, এরকম একটা ক্যাপাসিটি সে রাখতে পারে। এরপরে আমরা আমাদের যেই অ্যারেটা আছে, অ্যাকচুয়াল অ্যারে, যেহেতু আমি আমার লিস্টটাকে ইউজ করছি একটা অ্যারে ক্রিয়েট করার জন্য, তাহলে সেই অ্যাকচুয়াল অ্যারে জন্য আমি অ্যারের নাম দিলাম হচ্ছে এ। এবং এই অ্যারে তৈরি করার জন্য আমি মেক অ্যারে নামে একটা মেথডকে কল করব, যে মেথডটা আমরা নিজেরাই তৈরি করব, একটু পরেই আমরা তৈরি করব। জাস্ট আমি এটাকে কল করে রাখলাম যে মেক অ্যারে নামে একটা মেথডকে আমি কল করব, এবং এর আগে আমি আন্ডারস্কোর দিয়েছি কারণ আমি বোঝাচ্ছি যে এটা একটা ইন্টারনাল মেথড। তো এখন এই যে আমাদের ক্যাপাসিটি এবং মেক অ্যারের যে ব্যাপারটা আছে, সেই মেক অ্যারে আসলে কি দিয়ে আমরা তৈরি করতে পারি। মেক অ্যারে তৈরি করার জন্য যেহেতু আমরা সি ল্যাঙ্গুয়েজের বলছি যে সি ল্যাঙ্গুয়েজের অ্যারের ফাংশনালিটিকে উপরে একটা র্যাপার হিসাবে ইউজ করে পাইথনের লিস্ট তৈরি। তো এরকম একটা মডিউল আমাদের পাইথনের মধ্যে আছে যেটার নাম আছে সি টাইপ, যেটা মূলত আমাদের বেশ কিছু সির মতো, অর্থাৎ সির যেরকম ফাংশনালিটিগুলো আছে বা সির কিছু যে ফিচারগুলো আছে সেই রকম কিছু ফিচার ইউজ করার সুবিধা দেয় এরকম একটা মডিউলের নাম হচ্ছে সি টাইপ। যেমন আমরা এই সি টাইপ মডিউলটা এখন কি কাজে ইউজ করব, সেটা ইউজ করার জন্য আমাদের প্রথমে বুঝতে হবে যে একটা অ্যারে ঠিক কিভাবে মেমোরিতে জায়গা নেয়। একটা অ্যারে মেমোরিতে জায়গা নেয় হচ্ছে একটা কন্টিগুয়াস ব্লক আকারে, অর্থাৎ অ্যারের যে জায়গাটা হবে সে জায়গাটা হবে একেবারে কন্টিগুয়াস, অর্থাৎ পাশাপাশি হবে। যদি প্রথম এলিমেন্টটা মনে করুন প্রথম এলিমেন্টটা অ্যারের 4 নম্বর পজিশনে আছে, তাহলে দ্বিতীয় এলিমেন্টটা অ্যারের একদম 4 নম্বর পজিশন যেখানে শেষ হয়েছে ঠিক তার পরেই থাকবে। এবং এই জিনিসটা কিভাবে ঘটে, এই জিনিসটা বোঝার জন্য আপনাকে একটু র্যাম বুঝতে হবে, যে র্যামের মধ্যে সাধারণত এরকম ছোট ছোট অনেকগুলো ব্লক থাকে। যেমন মনে করুন আমার প্রথম যে আমি যে ইন্টিজারটা রাখছি, ধরি যে একটা ইন্টিজার 4টা বাইট জায়গা নেয়। তো এখানে এই যে এতটুকু র্যামের মধ্যে এরকম 4টা বাইটের জন্য 4টা এরকম ছোট ছোট ব্লক থাকে, যে ব্লকটা 1 নিয়ে নিল, তাহলে এই যে পরবর্তী 2 যে আছে সেই 2কে একদম এক্স্যাক্টলি এখান থেকে শুরু হইতে হবে, মানে যেখানে 1 এই যেখানে শেষ হয়ে গেছে এই জায়গাটা থেকে পরবর্তী এই 2কে কিন্তু শুরু হইতে হবে। এই যে মেমোরিটা এটাকে বলা হয় হচ্ছে কন্টিগুয়াস ব্লক। অর্থাৎ অ্যারে সবসময় যদি 10 সাইজের একটা অ্যারে হয় তাহলে তাকে মেমোরিতে টানা 10 সাইজের, অর্থাৎ 10, তার জন্য আমরা যদি প্রত্যেকটা 4 বাইট করে জায়গা হিসাব করি তাহলে মেমোরিটাকে তাকে টোটাল 40 বাইট ফাঁকা জায়গা আছে, একদম কন্টিনিউয়াস মেমোরি, এরকম একটা মেমোরি কিন্তু তার দরকার পড়বে একটা অ্যারে তৈরি করার জন্য। তো ঠিক এরকমই একটা মেমোরি আমরা আমরা ব্লক করে ফেলতে পারি, বা এমন একটা মেমোরি আমরা বুক করে ফেলতে পারি, রিজার্ভ করে ফেলতে পারি এই সি টাইপ যে মডিউলটা আছে সেই মডিউলের মাধ্যমে। এখন এই মডিউলটা যেহেতু আমরা লিখে ফেলছি যে আমরা মেক অ্যারে, আমাদের অ্যারে মেক করতে হবে, তাহলে আমরা এই মেথডটাকে এখানে তৈরি করে ফেলি, যেটার নাম আমরা দিলাম হচ্ছে মেক অ্যারে। মেক অ্যারের মধ্যে আমরা আমাদের ক্যাপাসিটিটাকে নিব, যে আমাদের ক্যাপাসিটি যেটা আছে সেই ক্যাপাসিটিটাকে আমরা নিব। সেই ক্যাপাসিটি আমরা নেওয়ার পরে আমরা এই যে অ্যারেটাকে ডিরেক্ট এখানে রিটার্ন করে দিতে পারি এইভাবে, যে ক্যাপাসিটি ইনটু সি টাইপস ডট পাই অবজেক্ট। তো এই যে লাইনটা আমি লিখলাম এই লাইনটার মানে কি, এই লাইনটার মানে হচ্ছে এই যে একটু আগে আমি যে হিসাবটা করলাম যে যদি 10টা আমি অ্যারের এলিমেন্ট হয়, অর্থাৎ আমার অ্যারের ক্যাপাসিটি যদি 10 হয়, তাহলে আমি 10টা অবজেক্ট বা 10টা ইন্টিজার রাখার মতো জায়গা আমি মেমোরিতে ব্লক করে ফেলবো। অর্থাৎ এরকম 1 2 3 4 এরকম করে 5টা জায়গা আমি মেমোরিতে ব্লক করে ফেলবো, যেই জায়গাগুলো আমার, এরকমভাবে আমি ব্লক করে ফেলবো। তো সেম কাজটা এই সি টাইপ করে কি, যেখানে আমি যতটুকু ক্যাপাসিটি একে দিব
আমি যদি একে 10 ক্যাপাসিটি দেই তাহলে সে কী করবে, 10টা পাইথনের অবজেক্ট। আমরা জানি যে পাইথনের লিস্টের মধ্যে প্রত্যেকটা ডাটা কিন্তু শুধুমাত্র ইন্টিজার না, সেটা অবজেক্ট হতে পারে, কারণ সেখানে ইন্টিজার থাকতে পারে, সেখানে ফ্লোটিং নাম্বার থাকতে পারে, সেখানে স্ট্রিং থাকতে পারে, বুলিয়ান থাকতে পারে, প্রত্যেকটা কিন্তু এক একটা অবজেক্ট। তো সে কী করবে, 10টা অবজেক্ট রাখার জন্য এরকম একটা কন্টিগুয়াস ব্লককে সে বুক করে ফেলবে। তো এই কাজটা কিন্তু সি টাইপ করতে পারে এবং সে আমাদেরকে যেটা রিটার্ন করবে সেটা হচ্ছে একটা কন্টিগুয়াস মেমোরি ব্লক, এবং সেই মেমোরি ব্লকটাকে আমরা এর মধ্যে রাখলাম এবং একটা অ্যারে সবসময় যে মেমোরি ব্লকের মধ্যে অ্যারেটা আছে সেই অ্যারের প্রথম যেই এলিমেন্ট আছে সেই এলিমেন্টের অ্যাড্রেসটা একটা অ্যারে আমাদেরকে সবসময় রিটার্ন করে। তো এটাই হচ্ছে মূলত আমাদের এখানে কাজটা হচ্ছে যে আমরা মেক অ্যারেকে যখনই কল করছি তখন আমাদের একটা কন্টিগুয়াস মেমোরি ব্লক তৈরি হয়ে যাচ্ছে এবং আমাদের অ্যারেটা তৈরি হয়ে যাচ্ছে। তো এটা গেল আমাদের অ্যারে তৈরির কাজ। এখন আমরা আসি যে এখন আমরা যদি অ্যাপেন্ড করতে চাই অ্যারের মধ্যে তাহলে কি হবে। আমরা অ্যাপেন্ড করার সময় আমাদের লজিকটা ঠিক কীরকম হবে। অ্যাপেন্ড করার জন্য আমরা এখানে লিখলাম যে ডিফ অ্যাপেন্ড নামে একটা ফাংশন আমরা লিখলাম, যেই ফাংশনের মধ্যে আমরা অ্যাপেন্ড এবং যেই এলিমেন্টটাকে আমরা অ্যাপেন্ড করতে চাই সেটাকে আমরা এখানে প্যারামিটার আকারে নিব। এবং এখানে আমরা প্রথমে কি চেক করতে হবে, আমাদের চেক করতে হবে যে বর্তমান আমাদের যে অ্যারের সাইজটা আছে, যে আমি একটু আগে বলছিলাম যে যখনই অ্যারের সাইজ ফুল হয়ে যায়, মানে এই যে 4 এবং এখানে যে ক্যাপাসিটি 4, যখন অ্যারের সাইজটা ফুল হয়ে যাবে তখনই কিন্তু ক্যাপাসিটিকে আমরা দ্বিগুণ করে দিব। এটাই হচ্ছে কিন্তু আসল লজিক একটা ডাইনামিক অ্যারের। তো আমরা এখানে লিখব যে সেলফ ডট এন যদি ইকুয়াল টু আমাদের যে টোটাল ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটির সমান হয়ে যায়, মানে আমি যেই ভ্যালুটাকে রাখতে চাচ্ছি সেই ভ্যালুটা এবং আমার অ্যারের সাইজটা আমরা এনের মধ্যে রাখছি, যদি সমান হয়ে যায় তাহলে তুমি কি করো, ক্যাপাসিটিটাকে দ্বিগুণ করে ফেলো। তাহলে দ্বিগুণ করার জন্য আমরা কি করবো, আমরা লিখবো যে সেলফ, তারপরে শুধুমাত্র আমাদের দ্বিগুণ করলেই তো হচ্ছে না। এখন ক্যাপাসিটিকে মনে করুন যে আমার শুরুতে আমি যখন অ্যারে ক্রিয়েট করছিলাম তখন আমি এখানে লিখছিলাম 10 গুণন হচ্ছে আমাদের 10টা পাইথনের অবজেক্ট তৈরি করার জন্য একটা কন্টিগুয়াস মেমোরি আমাদেরকে দিয়ে দিছে। এখন আমি যদি সেখানে লিখি যে সেলফ ডট ক্যাপাসিটি ইনটু ইকুয়াল টু 2, তাহলে কি আমার কাজ হয়ে যাবে? তাহলে কিন্তু আমার কাজ হবে না। এটা শুধুমাত্র আমার এই ক্যাপাসিটির যে নাম্বারটা আছে নাম্বারটা বাড়াবে, কিন্তু আমার অ্যারেটা তো আর তৈরি হইলো না। আমার অ্যারেটা তৈরি করতে হবে প্রথমে। তো অ্যারে তৈরি করার উপায় কি, এই যে আমাদের মেক অ্যারে নামে আমরা যে একটা মেথড লিখে রাখছি এই মেথডকে আমাদের কল করতে হবে এবং এটা কল করার আগে আমাদের এই অ্যারেটাকে প্রথমে রিসাইজ করে নিতে হবে। ওই যে আমরা বলছিলাম যে আমাদের কাছে একটা ছোট বাস যদি থাকে আমাদের বড় বাস আগে নিতে হবে, তারপরে আমরা যাত্রীদের ট্রান্সফার করব। তো বড় বাস যে নেওয়ার কাজটা, সেই নেওয়ার কাজটাই আমাদের এখানে করতে হবে। সেটা হচ্ছে যে আমি যখনই অ্যাপেন্ড করতে যাব, অ্যাপেন্ড করার সময় কিন্তু ডিরেক্ট যখন আমি অ্যাপেন্ড করব তখনই কিন্তু আমার যাত্রীকে ট্রান্সফার করার প্রয়োজন নাই, আমাকে যাত্রীকে ট্রান্সফার করতে হবে পরে। আমাকে জাস্ট কী করতে হবে যে অ্যাপেন্ডের মধ্যে আমি আমার ক্যাপাসিটিটাকে ডাবল করে দেব, তারপরে ক্যাপাসিটি ডাবল হতে গিয়ে যে যাত্রী ট্রান্সফারের কাজটা আছে সেটা তখন সেখানে গিয়ে ঘটবে। তো তাহলে আমি এখানে লিখে ফেলি যে সেলফ ডট হচ্ছে আমি আরেকটা মেথড এখানে ডিক্লেয়ার করবো, যে মেথডের নাম আমরা দেবো রিসাইজ, এবং এখানে আমাদের যে টোটাল ক্যাপাসিটিটা বর্তমানে আছে সেই ক্যাপাসিটিটাকে আমরা দ্বিগুণ করে এই রিসাইজ নামে একটা মেথড আছে সেই মেথডের মধ্যে আমরা এখানে পাঠাবো। তো মনে করি যে আমরা রিসাইজের মধ্যে পাঠাই দিচ্ছি এবং রিসাইজ ওই যে যাত্রীগুলোকে যে ট্রান্সফার করার কাজ সেই কাজটা সে করে ফেলছে। এটা আমরা করবো, একটু পরেই করব। বাট অ্যাপেন্ডের কাজ কি? অ্যাপেন্ডের নিজস্ব কাজ হচ্ছে যে যখন আমি অ্যাপেন্ড লিখবো তখন অ্যারের মধ্যে ওই ভ্যালুটা অ্যারের লাস্টে গিয়ে ইনসার্ট হবে। তো অ্যারের লাস্ট ইন্ডেক্স মানে কি? অ্যারের লাস্ট ইন্ডেক্স আপনি খেয়াল করে দেখুন, এখানে এন মানে হচ্ছে আমি এখানে শুরু করছি এন মানে 0, তো যেহেতু 0 তাহলে 0 হচ্ছে প্রথম ইন্ডেক্স। তো আমি প্রথম ইন্ডেক্সে যখন অ্যাপেন্ড করবো তখন আমি এনের মানে আমাদের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে কিন্তু অ্যাপেন্ড করে দিতে পারি, তারপর এনের মান বাড়াই দিতে পারি, 1 করে দিতে পারি, তাহলে আমাদের সাইজ কিন্তু 1 হয়ে গেল। তো সেম কাজটাই আমরা এখানে করতে পারি। আমরা এখানে লিখলাম যে সেলফ ডট এ হচ্ছে আমাদের অ্যারের মধ্যে আমরা এখানে লিখলাম সেলফ ডট হচ্ছে এন ইকুয়াল টু হচ্ছে আমাদের এলিমেন্ট। এখন সেলফ ডট এ, তারপরে আমি সেলফ ডট এন আমার যে ইন্ডেক্সটা আছে সেই ইন্ডেক্সটা বসাইলাম, তার মধ্যে আমি এলিমেন্টকে বসাইলাম, তাহলে আমার 0 নম্বর ইন্ডেক্সে প্রথম এলিমেন্টটা বসলো। এরপরে আমি অ্যারের যে সাইজটা আছে সেই সাইজটাকে 1 বাড়াই দিলাম, অর্থাৎ n+1 করে দিলাম। তো যেহেতু এটা আমাদের একটা ক্লাস, তো আমাদের অবশ্যই সেলফ দিয়ে এটাকে কল করতে হবে। এখন এই জায়গাটাতে একটা ছোট্ট প্রবলেম আছে। প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে যেহেতু আমি এখানে এই যে সেলফ এ তারপরে একটা স্কোয়ার ব্র্যাকেট ইউজ করছি, তো আমি ডিরেক্ট স্কোয়ার ব্র্যাকেট, এখন মনে করেন এটা কি, এটা আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, ঠিক না? যে আপনি যদি মনে করেন একটা লিখলেন একটা ভেরিয়েবল n=10, আপনি কি ডিরেক্ট এরকম বলতে পারবেন যে n=0 মধ্যে তুমি রাখো হচ্ছে 11 বা 12,
এটা কি আপনি বলতে পারবেন? এটা বললে কিন্তু ডিরেক্ট কাজ করবে না। কেন কাজ করবে না? কারণ হচ্ছে এরকম কোনো স্কোয়ার ব্র্যাকেটকে আপনি ওভারলোড করেন নাই, বা এই অপারেটরটা কি কাজ করে সেই জিনিসটা আপনি বলেন নাই। এর সমাধান পাইথন আমাদেরকে দিয়ে দিছে, সেটা হচ্ছে পাইথনের মধ্যে একটা ডাবল আন্ডারস্কোর মেথড, যেটাকে সংক্ষেপে বলা হয় হচ্ছে ডান্ডার মেথড আছে। সেই ডান্ডার মেথড যদি আমরা কোনো ক্লাসের মধ্যে ইমপ্লিমেন্ট করি, তাহলে সেই ক্লাসের কোনো একটা অবজেক্ট সে কী করতে পারে, এই যে কোনো একটা অপারেটর আছে, যে এই যে আমাদের স্কোয়ার ব্র্যাকেটের মাধ্যমে যে ইন্ডেক্স আকারে আমরা অপারেটরকে অ্যাক্সেস করতে পারি, সেই কাজটা করতে পারে। তো সেটাকে আমরা প্রথমে ইমপ্লিমেন্ট করি। সেটা ইমপ্লিমেন্ট করার জন্য আমরা এখানে লিখলাম যে ডান্ডার মেথড গেট আইটেম, এবং এটা সবসময় এই নামই হইতে হবে, কারণ এটা পাইথন ডিফাইন করে দিছে গেট আইটেম। এবং গেট আইটেমের মধ্যে আমরা লিখলাম সেলফ, এবং এখানে আমাদের যে কিটা, অর্থাৎ আমি যে ইন্ডেক্সটা দিব, সেই ইন্ডেক্সটা আমরা কে আকারে নিলাম। এবং এখানে আমরা লিখব যে যদি আমাদের কিটা আমাদের ইন্ডেক্সের যে রেঞ্জটা আছে সেই রেঞ্জের মধ্যে থাকে, তো রেঞ্জের মধ্যে কীভাবে চেক করতে পারি? আমরা চেক করতে পারি যে 0 সমান অথবা বড়, এবং আমাদের যে সাইজটা আছে সেই সাইজের থেকে ছোট অথবা সমান। সমান হবে না, কারণ যেহেতু সাইজের থেকে সবসময় ইন্ডেক্স এক সাইজ কম হয়, তাহলে এখানে শুধুমাত্র ছোট হবে। যদি ছোট হয় তার মানে এটা একটা ভ্যালিড ইন্ডেক্স। এবং এটা যদি না হয় তাহলে আমাদের কি হবে? তো আমরা এখানে লিখছি কে যদি 0 থেকে বড় অথবা সমান হয়, বা আমাদের যেই ইন্ডেক্সটা আছে কে সেলফ ডট এন এটার থেকে যদি ছোট হয়, তাহলে আমার যে আইটেমটাকে আমি খুঁজছি, সেটা একটা ভ্যালিড আইটেম। বাট যেটা আমি এটার আগে নট দিয়ে দিছি, তার মানে এটা কি? যদি এই ঘটনাটা না ঘটে তাহলে এটা ইনভ্যালিড। যেহেতু ইনভ্যালিড, আমরা এখান থেকে কি করবো? এখান থেকে আমরা রিটার্ন করে দেবো যে ইন্ডেক্স এরর আমরা রিটার্ন করে দেবো। এবং এখানে আমরা বলতে পারি যে ইন্ডেক্স ইজ আউট অফ বাউন্ড। আমরা এরকম একটা এরর এখান থেকে থ্রো করে দিলাম। আর যদি এই ঘটনা না ঘটে তাহলে আমরা বুঝবো যে ভ্যালু ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি সেলফ ডট এ, এবং এটার মধ্যে আমাদের কে যে এলিমেন্ট আছে সেই এলিমেন্টকে আমরা বসাই দিলাম। তো এটা হচ্ছে আমাদের কে নামে যে এলিমেন্ট আছে সেই এলিমেন্টকে আমরা বসাই দিলাম। এটা হচ্ছে শুধুমাত্র গেট করার জন্য। যদি আমরা এরকম ইন্ডেক্স আকারে গেট করতে চাই তখন আমরা এটা করতে পারবো। বাট এখানে আমরা আমাদের যেহেতু এটা একটা আমাদের অ্যারে আমরা রাখছি, সেটার মধ্যে আমরা এলিমেন্টকে রাখলাম, এবং একই সাথে আমাদের n+1 এর কাজটা আমরা করে ফেলছি। এখন শুধুমাত্র বাকি হচ্ছে আমাদের যে রিসাইজ আছে, সেই রিসাইজ নামে যেই মেথডটা আছে সেই মেথডের কাজটা করা। তো রিসাইজ মেথডের কাজটা আমরা কীভাবে করতে পারি? রিসাইজ মেথডের কাজটা হচ্ছে আমরা এখানে লিখলাম যে রিসাইজ, তার মধ্যে আমরা সেলফকে দিলাম, এবং আমাদের এখানে যে নতুন ক্যাপাসিটিটা আছে সেই ক্যাপাসিটিটাকে আমরা যেখানে পাঠাই দিছি যে 2 গুণ ক্যাপাসিটি, সেটাকে আমরা নিউ ক্যাপ নামে একটা নিলাম। এবং এই নিউ ক্যাপাসিটির সাইজের আমাদের একটা নতুন অ্যারে বানাইতে হবে। ওই যে আমাদের নতুন বাসের কথা মনে আছে, যে আমাদের একটা নতুন বাস বানাইতে হবে, তো সেই বাসটা আমরা বানাইলাম যে সেলফ। তারপরে একইভাবে আমরা মেক অ্যারেকে কল করলাম, যেরকমভাবে আমরা এখানে কলটা করছিলাম। তো আমরা মেক অ্যারেকে কল করলাম। মেক অ্যারের মধ্যে শুধুমাত্র একটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে ক্যাপাসিটি। তো ক্যাপাসিটি কোথায় পাবো? এই যে আমাদের প্যারামিটার আকারে যে নিউ ক্যাপাসিটি চলে আসছে সেটা চলে আসছে। এটা এতটুকু যদি আমরা করি তাহলে সে কী করবে? আমাদের এই রকম একটা কন্টিগুয়াস ব্লক দিয়ে দেবে আমাদের নতুন ক্যাপাসিটির জন্য। আমাদের এই সি টাইপ কী করবে? নতুন একটা কন্টিগুয়াস ব্লক দিয়ে দেবে। বাট ব্লক তো দিয়ে দিয়েছে, অর্থাৎ আমাদের বাস তো রেডি, বাট বাসে যাত্রী এক্সিস্টিং যে যাত্রীগুলো আছে পূর্বের বাসে, তাদেরকে তো ট্রান্সফার করতে হবে। তো সেই ট্রান্সফারের কাজটা আমরা করবো হচ্ছে একটা লুপ চালায়। আমরা এখানে লিখবো যে ফর কে ইন রেঞ্জ সেলফ ডট হচ্ছে এন। এটা হচ্ছে আমাদের সাইজ এবং অ্যারে সাইজ, এবং এই অ্যারে সাইজের মধ্যে আমাদের বি অফ কে এর মধ্যে আমরা রাখবো কাকে? আমাদের সেলফ ডট এ অফ কে একে আমরা এখানে রেখে দিলাম, এখানে রাখলাম। বাট রাখলেও তো হবে না, আমাদের অ্যারে পয়েন্ট করে আসে কাকে? অর্থাৎ আমরা যখন অ্যাক্সেস করবো সবসময় কিন্তু এই সেলফ ডট একেই কিন্তু অ্যাক্সেস করবো, ঠিক না? আমরা অ্যাক্সেস তো বিকে করবো না। বির মধ্যে আমরা কপি করছি ঠিক আছে, বাট সেলফ ডট একে কিন্তু আমরা অ্যাক্সেস করছি। তো যেহেতু সেলফ ডট একে অ্যাক্সেস করছি, তো আমাদের সেলফ ডট একে বলতে হবে যে তোমার ঠিকানা আগে তুমি হয়তোবা এই যে 10টা এলিমেন্টের অ্যাড্রেসে ছিলে, বাট এখন তোমার ঠিকানা হয়তোবা এই যে নতুন আরেকটা অ্যাড্রেস যেখানে বি আছে, সেই বির অ্যাড্রেসকে তুমি এখন পয়েন্ট করবে। অর্থাৎ এ আগে যদি এখানে থাকে, আমরা বলবো তোমার ঠিকানা এখন আর এইটা নাই, এটা ক্রস, তোমার ঠিকানা এখন হচ্ছে এইটা। এই কাজটা আমাদেরকে করতে হবে। তো এটা করার জন্য আমরা এখানে লিখব যে সেলফ ডট এ ইকুয়াল টু বি, যেখানে আমাদের যে রেফারেন্সটা আছে সেই রেফারেন্সটা আমরা এখানে বসাই দিলাম। এবং একইভাবে আমাদের যে ক্যাপাসিটি আছে ক্যাপাসিটিটাকে আপডেট করে দিতে হবে, যেহেতু আমাদের ক্যাপাসিটি এখন বেড়ে গেছে আমাদের অ্যারের। তো একইভাবে আমাদের যে অ্যারের সেলফ ডট ক্যাপাসিটি সেটাকে কিন্তু আমরা এখানে বাড়াই দিলাম। এটা করলে আমাদের যে অ্যারের রিসাইজ সেই রিসাইজের পার্টটাও কিন্তু ডান।
এবং একইভাবে এই যে আমাদের যদি আমরা লেন্থের ব্যাপারে জানতে চাই যে আমাদের অ্যারের লেন্থ কত, সেটা যদি আমরা জানতে চাই, কারণ যখন আমরা কোনো একটা লিস্টের সাইজ জানতে চাই তখন আমরা লিখি লেন অফ মাই লিস্ট, এরকম লিখি। তো সেরকম লেনের জন্য আমাদের এরকম ডান্ডার মেথড আমরা একটা ইমপ্লিমেন্ট করে ফেলতে পারি, যেটার নাম আমরা দেই হচ্ছে _লেন। সবসময় নাম এটাই হইতে হবে। এবং লেনের লজিকটা কী হবে, তো সে একবার চিন্তা করো। লেনের লজিক কিন্তু খুবই সিম্পল। আমরা জানি যে লেন সবসময় হচ্ছে এই যে এন, কারণ সবসময় আমরা এনকেই কিন্তু ট্র্যাক রাখছি। তো এখানে আমরা যদি ট্র্যাক রাখি তাহলে আমাদের সেল.n যেটা আছে সেটাকে আমাদের পাঠিয়ে দিতে হবে। এতটুকু পাঠিয়ে দিলে আমাদের যে নিজের বানানো অ্যারে, সেই অ্যারে কিন্তু আমাদের তৈরি। এখন আমরা এই অ্যারেটাকে একটু টেস্ট করে দেখি যে অ্যারে আসলে কাজ করছে কিনা। তো আমরা এখানে একটা অ্যারে নিলাম, যে অ্যারের নাম হচ্ছে ডাইনামিক লিস্ট। এই ডাইনামিক লিস্টের মধ্যে আমরা অ্যারের মধ্যে অ্যাপেন্ড করব। প্রথমে মনে করো আমি অ্যাপেন্ড করলাম 10, তারপরে আমরা অ্যারে ডট অ্যাপেন্ড করলাম হচ্ছে 20, তারপরে আমরা অ্যারে ডট অ্যাপেন্ড করলাম হচ্ছে 30। এই জিনিসটাকে আমরা এখানে অ্যাপেন্ড করলাম। এবং অ্যাপেন্ড করার পরে আমরা এখানে কি করতে পারি, এখানে আমাদের প্রত্যেকটা অ্যাপেন্ড করার পরে আমি যেই অ্যারের লেন্থ আছে সেই লেন্থটাকে প্রথমে চেক করে দেখতে পারি যে লেন যেটা আছে সেই লেন্থটা মূলত কাজ করছে কিনা। তো আমি এখানে রান করলাম, রান করে দেখি যে আমাদের লেন্থ, আমাদের এখানে টাইপেরও দেখাচ্ছে যে আমাদের টাইপ ফর স্টার ইন্টিজার পাই অবজেক্ট। এই যে আমরা এইখানে যে সি টাইপ ডট পাই অবজেক্ট লিখছি, এই জায়গাটাতে আমরা কিছু একটা ভুল করে ফেলছি, যেটা আমাদের এখানে একটু চেক করতে হবে। ওকে, তো এখানে যেটা হয়েছে যে আমাদের সি টাইপ পাই অবজেক্ট যেটা আছে সেই এই পুরো জিনিসটা আমাদেরকে একটা মেমোরি দিছে ঠিকই, বাট এটা একটা ফাংশন আকারে আসে। সেই ফাংশনটাকে আমাদের এখানে ইনভোক করে দিতে হবে, অর্থাৎ কল করে দিতে হবে। যে কাজটা আমরা করি নাই, তাই আমরা এখানে আরেকটা প্যারেন্থেসিস দিয়ে দিলাম, যাতে করে আমাদের এটা আবার কল হয়ে যায়। তাহলে আমাদের যে সঠিক অ্যারেটা আছে সেই অ্যারেটা কিন্তু এখানে সেল.n মধ্যে অ্যাসাইন হবে। এখন আমরা এটাকে রান করে দেখতে পারি যে আমাদের লেন যেটা আছে সেই লেন ঠিক মতো কাজ করছে কিনা। এখানে আমাদের স্টিল প্রবলেম কেন দেখাচ্ছে আমরা একটু বোঝার চেষ্টা করি। ওকে, এখানে আমরা ছোট একটা ভুল করে ফেলছি, সেটা হচ্ছে আমাদের এই যে কলটা, আমরা কল ঠিকই দিয়েছিলাম, বাট এই সম্পূর্ণ জিনিসটা মিলে একটা অপারেশন, তারপরে কলটা হওয়া উচিত ছিল। বাট আমরা কলটা আগেও দিয়ে ফেলেছি, আবার পরেও দিয়ে ফেলেছি, তো এটা উচিত না। আমাদের সম্পূর্ণ জিনিসটা মিলে একটা, এবং সেটাকে আমরা এখানে ডাইরেক্ট কল করে দিচ্ছি। তো এইটা হচ্ছে এখন ঠিক আছে। এখন আশা করি এটা আর কোনো প্রবলেম হওয়ার কথা না। এখন দেখো আমাদের লেন দেখাচ্ছে 3, কারণ আমরা এখানে 3টে এলিমেন্টকে কিন্তু অ্যাড করছে। এবং আমরা যদি আমাদের অ্যারের যে গেট আইটেমের বিহেভিয়ার, আমরা যে গেট আইটেম নামে যে মেথডটা লিখছি সেটার বিহেভিয়ারও যদি দেখার চেষ্টা করি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে অ্যারের আমি যদি চাই 0 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটাকে প্রিন্ট করতে, তো আমি প্রিন্ট করার জন্য এখানে লিখলাম প্রিন্ট অ্যারের 0 নাম্বার ইন্ডেক্স। তাহলে আমি যে ভ্যালুটা দেখতে পাবো সেটা হচ্ছে 10। এবং আমার অর্থাৎ আমার অ্যারের যে বিহেভিয়ার আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছিলাম সেই বিহেভিয়ার কিন্তু ঠিকমতো কাজ করছে। এখন আমাদের বোঝার ব্যাপার হচ্ছে এই যে আমরা বলছিলাম যে একটা লিস্ট হচ্ছে একটা ডাইনামিক অ্যারে, আমরা এর আগে ভেরিফাইও করে দেখছিলাম। তো আমরা দেখবো যে আমাদের এই যে আমাদের রিসাইজের পার্টটা আছে সেটাও কি সেভাবে কাজ করছে কিনা, এই জিনিসটা আমরা দেখার চেষ্টা করব। তো আমরা মূলত এইভাবে না করে আমরা ঠিক আগের উপায়ে এটাকে করার চেষ্টা করি। তো আমরা এখানে লিখি যে প্রিন্ট, আমি প্রিন্ট করলাম প্রথমে যে লেন, আমাদের লেনটা হচ্ছে, আমরা এখানে এফ দিলাম, এবং আমাদের লেনটা হচ্ছে যে লেন অফ অ্যারে, যেটার ক্যাপাসিটি হচ্ছে আমাদের হচ্ছে যে সিস ডট গেট সাইজ অফ। সিস মডিউলটাকে আমরা এখান থেকে সেটা আবার সরাই দিছি। তো সিসটাকে আমরা আরেকবার ইম্পোর্ট করে ফেলি, যে ইম্পোর্ট সিস, এই মডিউলটাকে আমরা এখানে ইম্পোর্ট করলাম, এবং এখানে আমরা লিখলাম যে সিস ডট গেট সাইজ অফ। এই সাইজ অফের মধ্যে আমাদের যেই অ্যারের নাম সেটা আমরা বসাই দিলে আমাদের এটা দেখাবে। তো আমরা এখানে একবার রান করে চেক করে নেই যে এটা ঠিকঠাক দেখাচ্ছে কিনা। আমরা দেখছি যে লিস্ট যখন 0 আমাদের ক্যাপাসিটি 48 দেখাচ্ছে, ঠিক আগের মতোই আমাদের এটা দেখাচ্ছে। এখন আমরা একটা ফর লুপ চালাই। ফর লুপের মধ্যে আমরা লিখবো যে ফর আই ইন রেঞ্জ, আমাদের দিয়ে দিলাম আমরা হচ্ছে যে 10, এবং 10-এর মধ্যে গিয়ে আমরা এখানে লিখব যে একইভাবে যে অ্যারে ডট অ্যাপেন্ডের মধ্যে আমি দিয়ে দিলাম আই, এবং তারপরে আমাদের যে প্রিন্ট স্টেটমেন্ট আছে এটাকে আমরা এখানে কপি করে নিতে পারি। কপি করে আমরা এখানে বসাই দিয়ে আমরা দেখতে পারি যে আমাদের যে সাইজটা আছে সেই সাইজটা বাড়ছে কিনা। তো আমাদের এখানে সাইজ সব কয়টা 48 দেখাচ্ছে। ওকে, এটা কেন দেখাচ্ছে না সেটা আমরা বুঝতে পারছি। সেটা হচ্ছে যে আমরা এর আগে যখন আমাদের সেকেন্ড ভিডিওটা আমরা দেখছিলাম যে মেমোরি ম্যানেজমেন্টে, যে যখন আমরা কোনো একটা ক্লাসের সাইজ দেখতে চাই তখন আমাদের সিস মডিউল পুরোপুরি সঠিক
ইনফরমেশন দেখাইতে পারে না, এবং এটার জন্য আমরা এর আগে পিম্পলার নামে একটা প্যাকেজ ইউজ করছিলাম। তো আমরা এখানে চাইলে পিম্পলার প্যাকেজ ইউজ করতে পারি, বাট পিম্পলার প্যাকেজ ইউজ না করেও আমরা বুঝতে পারি যে আমাদের রিসাইজ ঠিক কতবার কল হচ্ছে। আমরা বুঝতে পারবো যে যখনই রিসাইজ কল হচ্ছে তার মানে কি তখনই আমাদের যে ক্যাপাসিটিটা আছে সেই ক্যাপাসিটি কিন্তু দ্বিগুণ হচ্ছে। তো তাহলে আমাদের এখানে আমরা ডিরেক্ট এখানে লিখতে পারি যে প্রিন্ট করলাম আমরা, প্রিন্ট হচ্ছে আমাদের যে রিসাইজ ট্রিগার, আমাদের এখানে রিসাইজ হয়তো বা ট্রিগার্ড হয়ে গেছে, এবং আমাদের যেই নিউ ক্যাপাসিটিটা আছে সেই ক্যাপাসিটিটা কত সেটাও আমরা দেখতে পাই যে এক্সপ্যান্ডিং টু হচ্ছে নিউ ক্যাপ, এটা আমরা এখানে লিখে ফেললাম। এবং আমরা আমাদের কোন ইন্ডেক্সটা এখানে অ্যাপেন্ড হওয়ার সময়, কোন ভ্যালুটা এখানে অ্যাপেন্ড হওয়ার সময় এই ট্রিগারটা হচ্ছে সেই জিনিসটা যদি আমরা দেখতে চাই, তাহলে এটা দেখার জন্য আমরা এখানে ডিরেক্ট লিখতে পারি যে প্রিন্ট হচ্ছে আমাদের কততম ইন্ডেক্সে এটা ট্রিগার হয়েছে সেটা আমরা দেখতে চাই। আমরা এখানে লিখলাম যে আইডিএক্স, তারপরে আমাদের সেলফ ডট হচ্ছে এন, এবং আমরা যদি পাশাপাশি রাখতে চাই তাহলে আমরা এখানে লিখতে পারি যে এন্ড অফ, বা আমাদের পাশাপাশি রাখলে আমাদের একটু প্রবলেম হবে, কারণ হচ্ছে সবসময় তো আমাদের এটা ট্রিগার হবে না, তো আমরা উপরেই রাখি। এখন আমাদের এটা বুঝতে সুবিধা হবে। এখন আমি যদি আমার এই কোডটাকে রান করি তাহলে দেখো যে যখন আমার 0 নাম্বার ইন্ডেক্স ছিল তখন ক্যাপাসিটি, আচ্ছা আমাদের ওখানে একটা সিস মডিউলের যে পিনটা আছে এটা রয়ে গেছে, এটাকে আমরা এখান থেকে সরাই দেই, এইটাকেও সরাই দেই, শুধুমাত্র আমাদের অ্যাপেন্ডটা দিলেই কাজ হবে, কারণ আমাদের এখন প্রিন্ট স্টেটমেন্ট ডিরেক্ট রিসাইজের মধ্যে কিন্তু আমরা রেখে দিছি। এখন আমরা যদি কোডটাকে রান করি তাহলে দেখো যখন আমার 1 নম্বর ইন্ডেক্স ঢুকছে তখন আমার এটা কিন্তু ট্রিগার হয়েছে এবং আমার এক্সপ্যান্ড হয়েছে 2তে, কারণ হচ্ছে প্রথমে 1 ছিল ক্যাপাসিটি, সেটা আমাদের দ্বিগুণ হয়ে গেছে। তারপরে আমাদের যখন আমাদের যখন 0 নাম্বার ইন্ডেক্স ঢুকছে তখন কিন্তু আমার ক্যাপাসিটি বাড়ে নাই, আমার বাড়ছে কখন, যখন 1 নম্বর ইন্ডেক্স ঘটছে, তখন 1 যখন ঘটছে তখন ইন্ডেক্স সাইজ অর্থাৎ এন এর মান, এই যে এখানে যে এন এর মান ছিল সেটা ক্যাপাসিটির মান যে 1 সেটার সঙ্গে কিন্তু ম্যাচ হয়ে গেছে, যার কারণে আমার রিসাইজ ট্রিগার হয়েছে। আবার 2 যখন ঢুকছে তখন আবার এটা কিন্তু এক্সপ্যান্ড হয়ে আমাদের কি 4 ট্রিগার হয়েছে। তারপরে 3, 4 যখন ঢুকছে তখন আমার আবার ক্যাপাসিটি কিন্তু বাড়ছে, তখন আমার এটা আবার দ্বিগুণ হয়ে 4 থেকে 8 হয়ে গেছে, এবং 4 থেকে 8 যাওয়ার পরের 4 নম্বর ইন্ডেক্স পর্যন্ত আরও 4টা এলিমেন্ট, যদি তুমি এখানে খেয়াল করো যে 1টা 2টা 3টা 4টা 5টা 6 7 8, 8 নম্বর ইন্ডেক্স আমার এখানে, আমার যে 8টা এলিমেন্ট যখন সে নিয়ে নিচ্ছে তখন সে এটা আবার আমার রিসাইজটা ট্রিগার হয়ে এখানে কিন্তু 16 নম্বর ইন্ডেক্সের মধ্যে চলে আসছে। তো এইভাবে মূলত ডাইনামিক লিস্টটা কাজ করে। তো এটা আমরা জাস্ট এই যে ডাইনামিক লিস্ট বা আমাদের পাইথনের লিস্টকে আমরা স্ক্র্যাচ থেকে তৈরি করার পেছনে মূল রিজনটা হচ্ছে যে এইটা বোঝা যে এই যে আমরা বলছিলাম যে অ্যাপেন্ড সবসময় ও অফ 1 কমপ্লেক্সিটি নেয়, তো এটা কিন্তু সবসময় সত্যি না। তুমি যদি একবার খেয়াল করে দেখো যে যদি আমার এই ইফ স্টেটমেন্ট কখনো সত্যি না হয় তাহলে অ্যাপেন্ড কিন্তু অফ 1 কমপ্লেক্সিটি নিচ্ছে, জাস্ট এখানে এই যে 2টা যে স্টেপ আছে এই 2টা স্টেপ জাস্ট কী করছে আমার এনতম ইন্ডেক্সের মধ্যে ভ্যালুটাকে রেখে দিচ্ছে, এটা কিন্তু অফ 1 কমপ্লেক্সিটি কনস্ট্যান্ট টাইমের মধ্যে হয়ে যাচ্ছে। বাট চিন্তা করো যদি কোনো কারণে আমাদের এই যে রিসাইজের যে ব্যাপারটা আছে সেই রিসাইজের ব্যাপারটা যদি আমাদের এই যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটি যদি আমাদের অ্যারে সাইজের সমান হয়ে যায় তখন কিন্তু একবার রিসাইজ হচ্ছে, এবং রিসাইজ হওয়ার সময় কি হয় এই যে একটা লুপ চলে, অর্থাৎ ওই যে আমাদের বাসে যে এক্সিস্টিং যাত্রীগুলো আছে তাদেরকে আমরা কী করছি মুভ করে নতুন আর একটা বাসে নিয়ে যাচ্ছি, তো তখন কিন্তু আমাদের ও অফ এন টাইম কমপ্লেক্সিটি চলে আসছে। কিন্তু এইটা আসার পরেও কেন অ্যাপেন্ডকে বলা হয় কনস্ট্যান্ট টাইম বা ও অফ 1 কমপ্লেক্সিটি কেন বলা হয়, এর কারণ হচ্ছে যে এই যে এই রিসাইজটা এতটাই কম হয়, মানে একটা অপারেশন যখন তুমি করবা, অনেক বড় অপারেশন লিস্টে যখন অনেকগুলো ভ্যালু অ্যাপেন্ড করবা তখন এই অপারেশনটা এতটাই কম হয় যে এই জিনিসটাকে মোটামুটি গড়ে যদি হিসাব করা যায় এটা খুবই কম হয়, মানে এই টাইমটা খুবই কম হয়, যেটাকে বলা হয় হচ্ছে এই অ্যামোর্টাইজড কস্ট, অর্থাৎ একটা পরিমার্জিত যেই কস্ট সেই পরিমার্জিত কস্টের কারণে এই অ্যাপেন্ডের টাইম কনস্ট্যান্টকে ও অফ 1 বলা হয়। বাট এই ও অফ 1 অনেক সময় এই যে এই রিসাইজের ছোট ছোট কষ্ট, হয়তোবা তুমি যদি ছোট কোনো ডাটা নিয়ে কাজ করো, হয়তোবা 100টা 200টা 1000টা 1 লক্ষ ডাটা নিয়ে কাজ করো, কোনো বড় কোনো প্রবলেম হয়তোবা হবে না। কিন্তু তুমি চিন্তা করো যে তুমি যে ডাটা নিয়ে কাজ করছো সেই ডাটা যদি 1 মিলিয়ন হয় এবং 1 মিলিয়ন ডাটাকে যদি রিসাইজ করার প্রয়োজন হয় তখন কিন্তু তোমার যে লুপটা আছে এই লুপটা কিন্তু 1 মিলিয়ন বার ঘুরবে শুধুমাত্র রিসাইজ করার কারণে। হতে পারে এটা অনেক পর ঘটবে,
কিন্তু তারপর এখানে কিন্তু অনেক বেশি সময় লাগবে। এই যে সময়টা লাগে, এই ধরনের প্রবলেমকে বলা হয় হচ্ছে জিটার বা ল্যাটেন্সি স্পাইক। তো এই জিটার বা ল্যাটেন্সি স্পাইককে অ্যাভয়েড করার উপায়টা কি? এটাকে অ্যাভয়েড করার উপায় হচ্ছে যে তুমি যদি খেয়াল করে দেখো যে আমার অ্যারে রিসাইজ ঠিক তখনই হবে যখন আমি অ্যারের মধ্যে অ্যাপেন্ড করছি। অর্থাৎ আমি যখনই লিখছি অ্যারে ডট অ্যাপেন্ড, তখনই কিন্তু আমার এটা রিসাইজ হওয়ার চান্স থাকবে। কিন্তু যদি তুমি এরকম একটা লিস্ট তৈরি করতে পারতে যে তুমি জানো, শুরু থেকেই তুমি জানো যে তোমার যে ডাটা আছে সেই ডাটা হয়তো বা 1 মিলিয়ন হবে। যদি তোমার ডাটা এরকম 1 মিলিয়ন ডাটা যদি তোমার হয়, তুমি শুরু থেকেই জানো, তাহলে তুমি কি করবা? তুমি যখন ব্যাক এন্ডে এরকম আগে থেকেই প্রেডিক্ট করতে পারবে যে তোমার ডাটার সাইজ অনেক বড়, তখন তুমি ডিরেক্ট লিখবা যে অ্যারে ইকুয়াল টু, হয়তো বা অ্যারের মধ্যে তুমি একটা ডামি ভ্যালু রেখে দেবে, যেমন হচ্ছে নান ইনটু এন। আমি যদি এরকম রাখি তাহলে কি হবে? আমার এই যে নান, আমি এখানে 1 মিলিয়ন লিখছি, এটা তোমার বুঝতে একটু কষ্ট হয়ে যাবে। আমি এই 1 মিলিয়নকে এখান থেকে সরাই দিয়ে আমি এখানে জাস্ট 10 লিখি, তাহলে তুমি বুঝতে পারবে যেখানে ঘটনাটা কি ঘটছে। এবং এই লাইনটাকে আমি এখানে অফ করে দেই যাতে করে ওই প্রিন্টগুলো না আসে। এবং এখানে আমি যদি প্রিন্ট করি প্রিন্ট করলাম অ্যারেটাকে, এবং এই অ্যারেটাকে আমি কমেন্ট করে রাখলাম। তারপরে আমি এটাকে যদি রান করি তাহলে তুমি দেখতে পাবে যে এখানে 10টা নান কিন্তু তৈরি হয়ে গেছে। এখন এই 10টা নান যদি আমার তৈরি হয়ে যায়, তারপরে আমি যদি একটা ফর লুপ চালাই, যে ফর, আমি এখানে একটা লুপ চালাইলাম যে ফর আই ইন রেঞ্জ, তারপরে এখানে এন আমি নিলাম, এবং এইটার মধ্যে আমি যদি অ্যারে অফ আই ইকুয়াল টু আই এইভাবে আমি যদি লিখি, তাহলে দেখো, তারপরে আমি আমার অ্যারেটাকে পরে প্রিন্ট করি নাই, আমি যদি এখানে প্রিন্ট করি অ্যারেকে, তাহলে আমাদের প্রিন্টটা সরে গেছে। প্রিন্ট হচ্ছে অ্যারেটাকে আমরা প্রিন্ট করি যদি, তাহলে তুমি দেখতে পাবে যে আমার অ্যারের মধ্যে কিন্তু এই যে 10টা এলিমেন্ট এখানে কিন্তু ইনসার্ট হয়েছে কোনো রকম অ্যাপেন্ড ইউজ ছাড়াই। অর্থাৎ আমরা যখন জানবো যে আমাদের ডাটা কতগুলো আসতে পারে, তখন আমরা শুরুতেই একটা ডামি অ্যারে বানাই নিব। এই যে অপারেশনটা আমি এখানে করলাম, এই অপারেশনে হয়তো বা এই জায়গাটাতে ও অফ এন পরিমাণ যাই আমাদের সময় লাগছে এই জায়গাটাতে, কিন্তু বারবার কিন্তু এই অ্যাপেন্ডের মতো বারবার আমাকে রিসাইজ করতে হচ্ছে না। হয়তো বা আমি 1 মিলিয়ন ডাটা করতে গেলে আমার হয়তো বা 5 বার রিসাইজ করতে হইতো, আমি ধরে নিচ্ছি যে 5 বার করতে হইতো। বাট আমি যদি এইভাবে 1 মিলিয়ন এখানে যদি ডিরেক্ট বসাই দিতাম, তাহলে আমাকে করতে হইতো শুধুমাত্র একবার। তাহলে আমি আমার ব্যাকএন্ডের ল্যাটেন্সি স্পাইক অনেক কিন্তু কমায় ফেলতে পারতাম। তো এই যে ছোট জিনিস হয়তোবা যখন আমরা পাইথনে কোড করি, তখন আমরা ফিল করতে পারি না যে আমি জাস্ট অ্যাপেন্ড লিখছি, অ্যাপেন্ডে তো ডাটা চলে যাচ্ছে, আমি পড়েছি কোথাও বা আমি শুনেছি কোথাও যে অ্যাপেন্ডের টাইম কমপ্লেক্সিটি ও অফ 1, তা আপনি নিশ্চিন্তে এটাকে ইউজ করছেন। তো এরকম ছোট যেই প্রবলেমগুলো আছে, সেই প্রবলেমগুলাই মূলত দেখানোর জন্যই আমরা নিজে থেকে একটা লিস্ট আমরা নিজেরা তৈরি করছি যে কেন প্রবলেমটা ঘটে। আশা করি যে আপনি প্রবলেমটা বুঝতে পারছেন, এবং যখনই আপনি বড় কোনো ডাটা নিয়ে কাজ করবেন, আশা করি আপনি এই যে ট্রিকটা যেটা শিখলেন, এই ট্রিকটা কাজে লাগাবেন। তো এই ভিডিওটা এই পর্যন্তই থাকছে, দেখা হবে নেক্সট ভিডিওতে। এবং নেক্সট ভিডিওতে আমরা অ্যারের আরও কিছু অপারেশন, যেমন ইনসার্ট অপারেশন কেন খুবই খারাপ অ্যারের জন্য, সেই জিনিসটা সম্পর্কে আমরা জানব। ধন্যবাদ সবাইকে।